হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। আপনাদের জানাই সালাম সুন্দর এক পাহাড়ি জংলি রাস্তা থেকে। আসলে আপনারা গেস করুন তো এই জায়গাটি কোথায় হতে পারে। আপনারা হয়তো বা দুপাশে ঘন জঙ্গল এবং উঁচু নিচু টিলা দেখে ভাবতেছেন এটা বাংলাদেশের কোনো পাহাড়ি এলাকা, অবশ্যই পার্বত্য চট্টগ্রাম না। তাহলে ক্লিয়ার করে বলি, এটা বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা, শ্রীমঙ্গল উপজেলা রোড। এটি একটি হাইওয়ে, যদিও অনেক ছোট এবং 2 লেনের রাস্তা, কিন্তু আপনার মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, জুড়ি, বড়লেখা এসব উপজেলায় যাওয়ার একমাত্র রাস্তা এটাই। এবং আমরা যে বনটি দেখতে পাচ্ছি এটি বাংলাদেশের বিখ্যাত একটি বন। আপনারা অনেকেই হয়তোবা এই বন বা এই জঙ্গলের নাম শুনে থাকবেন। এটার নাম লাউয়াছড়া জাতীয় উদ্যান। আমরা এখন লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে শ্রীমঙ্গলের দিকে যাচ্ছি, মানে আমরা ঢাকার দিকে রওনা করিয়েছি। লাউয়াছড়া জাতীয় উদ্যানটি আসলে ভৌগোলিকভাবে কমলগঞ্জ উপজেলার একটি জাতীয় উদ্যান, যদিও এটি পরিচিত শ্রীমঙ্গল উপজেলার বন হিসাবে। এখানে বন কেটে এবং পাহাড়ি রাস্তা তৈরি করা হয়েছে, পাহাড় কেটে। সেজন্য উঁচু নিচু বন্ধুর রাস্তা বা বাঁক, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকগুলো রয়েছে, কখনো উঁচু রাস্তা, কখনো নিচু রাস্তা, এবং খুব বিপজ্জনক একটি রাস্তা। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে একটি ট্রেন ক্রস করতেছে, সেও ঢাকার দিকে যাচ্ছে এবং আমাদের বাসও ঢাকার দিকে যাচ্ছে। ট্রেনের গতি মনে হচ্ছে একটু বেশি, কারণ আমরা পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, যেহেতু উঁচু নিচু বন্ধুর পথ, সেখানে আসলে বাসের গতি বেশি উঠানো সম্ভব না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। ট্রেন যেহেতু সমতলে বা ট্রেনের লাইন যেহেতু সোজা, সেজন্য সে একটু বেশি স্পিডে যাচ্ছে। তারপরও আমার গতিতে আমার গাড়ি কিন্তু ভালো টেনেছে মনে হচ্ছে। ওকে, আমরা আসি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ইতিহাস নিয়ে। আমি বলেছিলাম যে লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের একটি ট্রপিক্যাল রেইন ফরেস্ট, বা আপনার পত্র সারা বছরই পত্র থাকে, এখানে পত্র কম ঝরে পড়ে, এরকম একটি বন। লাউয়াছড়া জাতীয় উদ্যান যেটা বললাম, যেটা আসলে কমলগঞ্জ উপজেলায় পড়েছে ভৌগোলিকভাবে। এছাড়াও আমরা যদি বলি, কমলগঞ্জ উপজেলার ম্যাক্সিমাম বিখ্যাত জায়গা অনেকেই জানে এটা শ্রীমঙ্গলের অংশ বা শ্রীমঙ্গলের ট্যুরিস্ট স্পট, কিন্তু আসলে তারা ভুল জানে। আমরা যদি বলি লাউয়াছড়া জাতীয় উদ্যান এবং আপনার মাধবপুর লেক, হামহাম ঝর্ণা, এই স্পটগুলো আসলে বিখ্যাত স্পট ট্যুরিস্টদের জন্য, কিন্তু সবাই জেনে থাকে এসব শ্রীমঙ্গলের দর্শনীয় স্থান বা শ্রীমঙ্গলের, কিন্তু না, আসলে ভৌগোলিকভাবে এরা কমলগঞ্জ উপজেলার অংশ, কিন্তু তারা শ্রীমঙ্গল নামে পরিচিত। আমাদের ট্রেনটি আমাদের সামনে চলে গেছে, কারণ ট্রেনের স্পিড বেশি ছিল এবং আমরা যেহেতু বাসে চা বাগান দিয়ে যাচ্ছি। দেখুন, আপনার বাম পাশে সুন্দর চা বাগান দেখতে পাবেন। আমাদের বাসটি ঘুরতেছে চা বাগানের নিচ দিয়ে। আসলে লাউয়াছড়া জাতীয় উদ্যান নৈসর্গিক এক সৌন্দর্য আপনি দেখতে পাবেন। পাহাড়, সবুজ চা বাগান এবং মাঝে মাঝে আপনার ছোট্ট লেক বা নদী টাইপের রয়েছে, সব মিলে অপূর্ব সৌন্দর্য। আমার কাছে তো এই চা বাগানগুলোতে মনে হয় শুয়ে থাকতে, এত সুন্দর চা বাগান। বাংলাদেশের ম্যাক্সিমাম চা বাগানই কিন্তু এই শ্রীমঙ্গল উপজেলায়, সেজন্য শ্রীমঙ্গলকে বলা হয় বাংলাদেশের চায়ের রাজধানী। এবং শ্রীমঙ্গলে সবচেয়ে বেশি বৃষ্টিপাতও হয়, এর জন্য বৃষ্টিপাতের ফলে এটাকে বৃষ্টিপাতের অঞ্চল এবং ঠান্ডাও প্রচুর পড়ে, এর জন্য শীতের শহরও বলা হয়। এবং বাংলাদেশের পর্যটন শহর হিসেবেও বিখ্যাত এই শ্রীমঙ্গল উপজেলাটি।
আচ্ছা, আমরা তো শ্রীমঙ্গল সম্বন্ধে জানলাম, এবার একটু কমলগঞ্জ উপজেলা সম্বন্ধে জানি। কমলগঞ্জের ইতিহাস অনেক পুরাতন। ব্রিটিশ আমলে যখন বাংলাদেশ এবং আসাম একসঙ্গে ছিল, তখন ত্রিপুরা রাজ্য থেকে আসাম রাজ্য যাওয়ার শর্টকাট রাস্তা ছিল এই কমলগঞ্জের উপর দিয়ে, এবং কমলগঞ্জের একটা বিখ্যাত বাজার রয়েছে নাম ভানুগাছ। এই ভানুগাছ শহরটি মেনলি বা বাজারটি মেনলি একটি ইউনিয়ন হলেও এটি কমলগঞ্জের উপজেলা পরিষদ হিসেবে ব্যবহৃত হয়, কারণ কমলগঞ্জ বলতে আলাদা কিছু ছিল না। আমরা জানি ত্রিপুরার কালামপুর নামে একটি কমলপুর নামে একটি এলাকা রয়েছে, এবং এদিকে আসামের করিমগঞ্জ, হাইলাকান্দি বা সিলেট যাওয়ার রাস্তার শর্টকাট মিডিল হিসাবে এই ভানুগাছ ব্যবহৃত হতো। আমরা দেখতে পাচ্ছি আমরা এখন সেই লাউয়াছড়া জাতীয় উদ্যানের মেন গেটে চলে এসেছি। এখানে অনেক ট্যুরিস্ট গাইড আসছে বা ট্যুরিস্টরা চলে এসেছে। এখানে অনেক জিপ রয়েছে, বাসে অনেকে আসছে। আমরা এখানে স্টপ করলাম না, আমরা সামনের দিকে যাচ্ছি। লাউয়াছড়া জাতীয় উদ্যান যদি বলি, এখানে অনেক আপনার হরিণ রয়েছে, বানর, শিয়াল বা বনমোরগ, পাখি, সাপ, এসবের অভয়ারণ্য। আচ্ছা, আমরা আবার ভানুগাছে যাই। ভানুগাছ শহরটি আগে থেকে বিখ্যাত ছিল, কিন্তু 47-এ দেশভাগের সময় হঠাৎ করে সেটা বাংলাদেশের অংশ হয়ে পড়ে, এবং সীমান্তবর্তী অঞ্চল হওয়ার কারণে এটি অবহেলিত এবং অতটা জনপ্রিয় নয়, এবং কমলগঞ্জ উপজেলাটিও তেমন জনপ্রিয় হয়ে ওঠেনি। কিন্তু মেন ট্যুরিস্ট স্পটগুলো কিন্তু আসলে কমলগঞ্জ উপজেলায় অবস্থিত, এবং কমলগঞ্জে যাওয়ার বা শহরের মেইন যে স্টেশনের নাম সেটা হচ্ছে আপনার ভানুগাছ রেলওয়ে স্টেশন। আপনার ট্রেনে করে আসলে ভানুগাছে নেমে আপনারা এসব স্পট ঘুরতে পারবেন, বা শ্রীমঙ্গল স্টেশনও নামতে পারেন। কিন্তু কমলগঞ্জ নামে আসলে কোনো বাজার বা শহর নেই এবং কোনো স্টেশন নেই। আচ্ছা, কমলগঞ্জে কী রয়েছে এছাড়াও রয়েছে আপনার দার্জিলিং টিলা, যেটা অনেক সুন্দর, চা বাগান এক প্রকার। এছাড়া আমাদের 7 জন বীরশ্রেষ্ঠর মধ্যে বীরশ্রেষ্ঠ সিপাহী বীর হামিদুর রহমান, এনার মৃত্যু এখানে হয়েছিল, এবং ওনার সমাধিসৌধ এই কমলগঞ্জ উপজেলাতেই রয়েছে। এছাড়া মাধবপুর লেক, হামহাম ঝর্ণা তো বিখ্যাত, এটা তো বলতে হয় না, সবগুলোই কমলগঞ্জ উপজেলাতে। এবার আসি আমরা লাউয়াছড়ার কিছু গল্প নিয়ে। লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের মোটামুটি সবচেয়ে বড় বলা যেতে পারে ট্রপিক্যাল রেন ফরেস্ট। এখানে বৃষ্টি হয় অনেক। একটু আগে বলেছি এখানে কি কি প্রাণী থাকে, এবং আমরা বনে প্রবেশ করলে কখনোই পশু পাখিদের উপর বিরূপ ব্যবহার করব না, তাদের যেন ক্ষতি না হয়, আমরা এইভাবে চলবো। আমরা ধীরে ধীরে নীরবে বন ভ্রমণ করব, তাদের ডিস্টার্ব করব না, এবং অনেক সতর্কতামূলক বিলবোর্ড রয়েছে ভিতরে। লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘন জঙ্গল হওয়ার কারণে এখানে আপনি অনেকটা গোলকধাঁধার মতো ঘুরতে পারেন। যেমন আমরা গিয়ে সেখানে খাসিয়াপুঞ্জি নামে একটা জায়গা ছিল, খাসিয়াদের বসতভিটা। এই গ্রামটা খুঁজতে গিয়ে আমরা অনেক ঘুরছি, মানে গোলকধাঁধার মধ্যে চক্রাকারে ঘুরতে 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 লাস্টে দেখতে পেয়েছে ওদের গ্রামটা। যদিও তা আসলে অনেক জঙ্গল, চিকন রাস্তা, দর্শনার্থীদের জন্য কিছু হাঁটা পথ রয়েছে। এবং মজার বিষয় কি, এই লাউয়াছড়া জাতীয় উদ্যানে একটা হলিউডের 1955 সালে নির্মিত এবং 56 সালে প্রকাশিত হলিউডের একটি মুভি অল ইন দ্য 80 ডেজ, অস্কারপ্রাপ্ত এই মুভিটির শুটিং হয়েছিল লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেল লাইনে। এছাড়াও আপনারা জানেন যে হুমায়ুন আহমেদের আমার আছে জল, এই সিনেমারও শুটিং হয়েছিল এই লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এই দুটা কারণে লাউয়াছড়া জাতীয় উদ্যান রেল লাইনটা অনেক বিখ্যাত বা ট্যুরিস্টরা আসে। এছাড়াও লাউয়াছড়া ছাড়াও আমরা যেটা বলি যে শ্রীমঙ্গলে হাইল হাওড়ের বাইক্কা বিল নামে একটা জায়গা রয়েছে। হাইল হাওড় বা হচ্ছে আপনার বাইক্কা বিল, এখানে রয়েছে আপনার মৎস্য প্রাণীর অভয়ারণ্য। শ্রীমঙ্গল যেহেতু পাহাড়ি এলাকা এবং এখানে যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টির পানিগুলো গড়িয়ে ছোট নদীর মতো তৈরি করে, এবং এই পানিগুলো শ্রীমঙ্গলের বড় নদী মনু নদীতে গিয়ে মিশে। শ্রীমঙ্গলের আমরা যদি বলি এর ল্যান্ডের বা জমির 43.34% জমি হচ্ছে পাহাড়, এবং সেখানে চা বাগান রয়েছে। একটা উপজেলার 43% জায়গা যদি চা চাষে ব্যবহৃত, তাহলে বুঝুন আপনারা এখানে ধান, গম বা এসব ফসল আবাদ হয় না। এখানকার মেন অর্থকরী ফসল হচ্ছে চা
এছাড়াও রয়েছে রাবার বাগান রয়েছে, প্রচুর পরিমাণ লেবু এবং আনারস চাষ হয় এবং অনেক আনারস বাগান আমরা দেখেছি, আনারস খেয়েছি। লেবুও এখানকার অনেক বিখ্যাত এবং পুরো বাংলাদেশে লেবু এখান থেকে সাপ্লাই হয়। শ্রীমঙ্গল গিয়ে আমি যা দেখলাম, শ্রীমঙ্গল ঢুকতে আপনার প্রথমে পড়বে সেই চা কন্যা স্পটটি বা ভাস্কর্যটি। আমরা এখানে গ্রুপ ফটো তুলেছিলাম। এই ভাস্কর্যটা অনেক সুন্দর, কারণ দুই পাশে চা বাগান, হাইওয়ের পাশে ভাস্কর্য। এবং এছাড়াও যদি দর্শনীয় স্থান বলি, শ্রীমঙ্গলে বললাম যে লেবু বাগান রয়েছে। লেবু বাগানটা অনেক লেবু বাগান রয়েছে, তার মধ্যে মহাজেরাবাদ লেবু বাগান বিখ্যাত। এছাড়াও তো আনারস বাগান রয়েছে বলছি, রাবার বাগান রয়েছে। এবং শ্রীমঙ্গলে যেহেতু চা তৈরি হয় বা এখানে অনেক চা মিল রয়েছে বা চা কল রয়েছে, যেসব ফ্যাক্টরিতে চা উৎপন্ন হয়, আমি এক ফ্যাক্টরিতে ঢুকতে চেয়েছিলাম, এটা ঢুকতে দেয়নি, বলেছে ঢুকা নিষেধ, ভিডিও করা নিষেধ। ওকে, পরে বললো যে এখানে চা তোলার পরে, আমরা তো জানি চা শ্রমিকদের বেতন খুবই কম, চা তোলার পরে এখানে ইন্ডাস্ট্রিতে আনা হয় এবং 2 ঘন্টার মধ্যেই আমরা যে চাটা খাই এই রিফাইনিং চাটা পাওয়া যায়। শ্রীমঙ্গলে এর জন্য আপনার চা গবেষণা কেন্দ্র রয়েছে। এছাড়াও রয়েছে চা জাদুঘর বা টি মিউজিয়াম। এবং শ্রীমঙ্গলের ইতিহাসে আপনারা যদি দেখেন, ডিনস্টন সিমেট্রি রয়েছে। এছাড়াও আপনার রয়েছে নির্মাই শিববাড়ি, এটা একটা হিন্দুদের দর্শনীয় মন্দির বা দর্শনীয় স্থান। সব মিলিয়ে শ্রীমঙ্গলে অনেক কিছুই রয়েছে, কিন্তু যেটা না বললেই নয়, শ্রীমঙ্গলে অনেক আমাদের আদিবাসী বা ক্ষুদ্র গোষ্ঠীটা রয়েছে, যেমন আমাদের ত্রিপুরা, খাসিয়া, গারো এবং মণিপুরি, আবার যেমন মুসলিম মণিপুরি পাঙ্গন বলা হয় বা মৈতে, আবার আরেকটা বিষ্ণুপুরে মণিপুরি, এরা এখানে বসবাস করে। এবং আপনারা জানেন তো হয়তো বা যে শ্রীমঙ্গলে এসব উপজাতিরা সারাদিন কাজ করে, চা তুলে, এদের বেতন খুবই নগণ্য। শ্রীমঙ্গলের রাস্তাঘাট অনেক পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এবং শ্রীমঙ্গল উপজেলাটা দেখে মনে হবে অনেক উন্নত, অবশ্যই উন্নত। এখানে যারা ধনী তারা অনেক বেশি ধনী, কিন্তু যারা গরিব বা যারা চা শ্রমিক, আমার কাছে মনে হয়েছে তারা দুর্বিষহ জীবনযাপন করে। এবং তারা চা পাতা ভর্তা টাইপের করে দেখলাম, যে ভর্তা করে খাচ্ছিল, এটা নাকি অনেক উপকারী একটা মেডিসিন টাইপের রেমেডি। তার জিনিসটা আসলে ভালো লাগলো, কিন্তু ওদের কষ্টের কথা ভেবেও আমি খুব কষ্ট পেয়েছি। এছাড়াও শ্রীমঙ্গলে রয়েছে বধ্যভূমি 71। 1971 সালে অনেক মুক্তিযোদ্ধাদের এখানে মারা হয়েছিল, সেখানে এটা আছে। এছাড়াও যেটা বললাম যে ত্রিপুরা উপজাতির ত্রিপুরাপল্লী, খাসিয়াপুঞ্জি বা গারোপুঞ্জি, এগুলো তো, বা মণিপুরি পাড়া, আপনারা এসব স্পটগুলো ঘুরে আসতে পারেন। এছাড়াও একটু আগে বলেছিলাম যে আপনার হাইল হাওর, একটা বিখ্যাত হাওর, এখানে অনেক মাছ রয়েছে। এই হাওর আপনারা ঘুরে আসতে পারেন। বাইক্কা বিল, এগুলো সব শ্রীমঙ্গলের মধ্যেই কাছাকাছি অবস্থিত। এই স্পটগুলো যদিও অতটা বিখ্যাত না, তারপরেও ঘুরে আসতে পারেন। ও আরেকটি কথা না বললেই নয়, শ্রীমঙ্গলে নীলকণ্ঠ টি ক্যাবিন নামে একটি পুরাতন চা খাওয়ার স্পট রয়েছে। ও আরেকটা মজার বিষয়, শ্রীমঙ্গলে গেলে আপনারা অবশ্যই 7 রঙের সেই চা খেতে ভুলবেন না। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের একটা জায়গা রয়েছে যেখান থেকে একদম 7 কালারের চা, 7টা লেয়ার থাকে এবং 7টা টেস্ট বা 7 টেস্ট 7 কালার যে টিটা, এই চাটা খুবই বিখ্যাত শ্রীমঙ্গল বা পুরা সিলেট ডিভিশনেই। তারপরে এটা খেতে ভুলবেন না। শ্রীমঙ্গলের এখানে বিভিন্ন জায়গায় এটা পাওয়া যায়, যদিও প্রাইসটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। আর নীলকণ্ঠ টি ক্যাবিন যেটা বললাম, এটা শ্রীমঙ্গলের প্রথম চার খাওয়া যাবে যদি বলি, এখানকার চায়ের স্বাদ অন্যরকম, আপনারা অবশ্যই টেস্ট করতে পারেন। এছাড়া আপনার দার্জিলিং টিলা রয়েছে, এটা অনেক সুন্দর, শ্রীমঙ্গলে গেলে এটা অবশ্যই ঘুরবেন। যেটা আরেকটি বলতেছিলাম যে কার্নিশ টিলা, এটাও ভালো। এখানে পাখি বাড়ি নামে একটা জায়গা রয়েছে, এখানে অনেক পাখি ওই বাড়িতে, এবং ওই পাখি বাড়িটাও অনেকে ঘুরতে যায়। বাদুর বাড়ি, এটাও বিখ্যাত।
শ্রীমঙ্গলকে যদি বলি অনেক কিছুভাবে ডেফিনেশন করা যায়, কিন্তু মেইন ডেফিনেশনটা হচ্ছে পাহাড়, চা বাগান, সবুজ মনোরম দৃশ্য, যেটা আসলে বলে বোঝার মতো না। আমাদের গাড়িতে সাপের মতো এঁকে বেঁকে চলে যাচ্ছে শ্রীমঙ্গলের সেই পাহাড়ের কোল ঘেঁষে উঁচু নিচু বন্ধুর পথে, এ যেন শেষ হবার নয়। আমি ভালোবাসি বাংলাদেশকে, আমি ভালোবাসি বাংলাদেশের কৃষ্টি, কালচার এবং ভূমিকে, এবং ভালোবাসি বাংলাদেশের মানুষকে। ও শ্রীমঙ্গলে এছাড়াও রয়েছে আপনার অনেক ভূতাত্ত্বিক বা মাটির নিচে খনি, যেমন আপনারা অনেকেই জানেন শ্রীমঙ্গলের বিখ্যাত সেই গ্যাস ক্ষেত্র যেটা রশিদপুর গ্যাস ফিল্ড। এছাড়াও শ্রীমঙ্গলে কালাপুর নামে মেবি আরেকটা গ্যাস ক্ষেত্র রয়েছে, মাটির নিচে আবার কঠিন শিলা টাইপের রয়েছে। ভূতাত্ত্বিকভাবে শ্রীমঙ্গল বিখ্যাত, অপরূপ সৌন্দর্যের, ট্যুরিস্টদের আকর্ষণ করার জন্য যেমন রয়েছে চা বাগান, মায়াবী লেক, তেমনইভাবে গড়ে উঠেছে অনেক 5 তারকা হোটেল, রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ। শ্রীমঙ্গল শহরটা যদি বলি একটা উপজেলা শহর হিসাবে সেটা অনেক সুন্দর, সিমসাম পরিপাটি এবং আপনার 200 বছরের পুরাতন একটি শহর। ভাবা যায় অনেক সুন্দর, তাই না? এবং দেখুন দুপাশে চা বাগান থরে থরে সাজানো। এই চা বাগানই আসলে পুরো বাংলাদেশের চা সাপ্লাই করে, এবং এখান থেকে লেবু এবং রাবার বাংলাদেশের সাপ্লাই হয়। শ্রীমঙ্গলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি চা কারখানা, চা কারখানাটি ক্রস করলাম, এখানে চা তুলে নিয়ে এসে রেখে দেয় এবং তারপরে সেটা প্রসেসিংয়ের মাধ্যমে চা তৈরি হয়। আর সামনে আমরা একটা গ্রাম দেখতে পাচ্ছি মেবি। তা এভাবে আসলে শ্রীমঙ্গল যদি আমরা ঘুরেও শেষ করি তাও শেষ হবে না, কারণ শ্রীমঙ্গল একটা পর্যটন শহর, যে শহর অনেক কিছু আপনি ঘুরবেন, থাকতে মন চাইবে। আর শ্রীমঙ্গলের যেমন আরেকটি স্পট হামাম ঝর্ণা, এটা সিলেট অঞ্চলের সবচেয়ে বড় জলপ্রপাত, যেটা ইন্ডিয়ার বর্ডারের পাশে অবস্থিত। আপনার শ্রীমঙ্গল থেকে জিপে করে সম্ভবত 4000 টাকা জিপ নেবে, একটা জিপে 10 জন উঠা যায়। জিপে করে আপনারা যেতে পারেন লাস্ট বসতি পর্যন্ত, সেখান থেকে আপনার আবার 2 ঘন্টার পাহাড় জঙ্গলের ভিতরে জিরিপথ দিয়ে যেতে হবে হামাম ঝর্ণায়। এবং হামাম ঝর্ণাটি উপরে ইন্ডিয়া থেকে পানিটা পতিত হয় এবং বাংলাদেশে পড়ে, এবং বর্ষাকালে একটা উপযুক্ত সময়, যেমন আমরা গেছি এখন চিরসবুজ চিরহরিত, সেই দৃশ্যটা দেখতে পাবেন হামাম ঝর্ণা। এছাড়া মাধবপুর লেক, আমার কাছে মনে হয়েছে মাধবপুর লেকটা একটা বেসিন টাইপের, একটা কাপ্তাই লেক বা ভাটিয়ারি লেক যেমন অনেক সুন্দর, এটাও এরকম অনেক সুন্দর লেগেছে আমার কাছে। কারণ চারপাশে উঁচু পাহাড় বা খুব বেশি উঁচু না, মানে মেজো টাইপের পাহাড় বা টিলা, চা বাগান থরে থরে সাজানো, সবুজ শ্যামল শোভিত, এবং তারই মাঝখানে পানিকে মনে হয় আগলে ধরে রয়েছে বেসিনের মতো করে এই মাধবপুর লেক। যেহেতু মাধবপুর লেকে আমরা গিয়ে দেখেছি কোনো প্রকার গোসল বা স্পিডবোট বা নৌকা চালানো নিষেধ, সেজন্য ওখানে অনেক শাপলা ফুল ফুটেছে এবং দৃশ্যটা অনেক সুন্দরভাবে ফুটে তুলেছে। শ্রীমঙ্গল চা বাগান দেখতে দেখতে আমরা মাধবপুর লেকের গল্প শুনতে শুনতে আমরা পিছনে দেখতে পাই যে আমরা শ্রীমঙ্গল শেষ হয়ে এসছে। আমরা এখন তার পাশে দেখতে পাচ্ছি অনেক ঘন বন, এখানে স্বাগতম জানানো হচ্ছে বা বিদায় জানানো হচ্ছে আমাদের। যাই হোক, শ্রীমঙ্গল, মাধবপুর বা কমলগঞ্জ উপজেলা অনেক সুন্দর। আমরা এই যে দেখতে পাচ্ছি রশিদপুর গ্যাস ফিল্ডটা, যে একটু আগে যেটা বলেছিলাম, এই যে আমরা ক্রস করতেছি রশিদপুর গ্যাস কেন্দ্র, এই পাশে ছিল তার হচ্ছে ফিল্ড, এবং এই পাশে ছিল মেন অফিসগুলো বাম পাশে। এবং বৃষ্টি হওয়ার কারণে এবং ওয়েদারটা ভেজা থাকার কারণে নাতিশীতোষ্ণ ওয়েদার, এবং অনেক ঠান্ডা, মসৃণ, মোলায়েম, আরামদায়ক একটা পরিবেশে আমরা গিয়েছি। আর অবশ্যই আপনারা গেলে ছাতা নিতে ভুলবেন না, কারণ যখন তখন বৃষ্টি আসে। এবং শ্রীমঙ্গল, মৌলভীবাজার, কমলগঞ্জ থেকে আপনাকে আবারও স্বাগতম, কারণ আপনারা অবশ্যই লাউয়াছড়া জাতীয় উদ্যান এবং মাধবপুর লেক ঘুরে আসবেন। কারণ মাধবপুর লেকটা আপনার একটা ভ্যালি টাইপের, মানে পিছনটা মাধবপুর লেকের পিছন সেটা আমার কাছে মনে হয়েছে একটা ভ্যালি টাইপের। আমি সাজেকের মতো বলবো না, কিন্তু এটা অনেক সুন্দর এবং দৃশ্যটা অনেক সুন্দরভাবে ফুটে তোলা সম্ভব।
আর এভাবে আসলে চায়ের বাগানে থাকতে কার না মন চায়। মনে হয় এভাবেই বাকি জীবনটা পার করিয়ে দেই ঘুরে ঘুরে। আমরা শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানগুলো ক্রস করছি, আমরা রাস্তাটা দেখেছি, লাউছড়া জাতীয় উদ্যান দেখেছি। ধন্যবাদ সবাইকে।